মামলা হামলা আমরা আওয়ামী লীগের আমলে যেমন দেখেছি ট্যাগবাজি করে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারও 18 মাসে একেবারে তার চাইতে কম না, অনেক ক্ষেত্রে বেশি করেছে। বর্তমান যে সরকারটি তৈরি হয়েছে তাদের কাছে যারা দূরের বন্ধু ছিল, শত্রু ছিল, তারা সব কাছের বন্ধু হয়ে যাচ্ছে কেন? আমরা দিল্লি না ঢাকা শুনি, আমরা দিল্লি না পিন্ডি কেন শুনি না এখন? আসিফ মাহমুদের এপিএস এর যে বিষয়টা, এপিএস এর ভাইয়েরও যেই আপনার ট্যাক্স ফাইল জমা দিয়েছেন, সেখানে 2 কোটি টাকার হিসাব আছে প্রথম ট্যাক্স ফাইলেই। তো এই জিনিসগুলোও এসছে এবং আমরা দেখেছি যে এই ছাত্র নেতারা অত্যন্ত আগ্রহের সাথে আমরা অপেক্ষা করছিলাম, যারা গণ অভ্যুত্থানের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, তারা রাজনীতিতে কী ধরনের কাজ করে, তাদের ব্যাপারে যে অভিযোগগুলো এসেছে, যে এই ধরনের জীবনযাপনের কথা এসেছে, বিশেষ করে যেই গ্রামে তাদের কিছু ছিল না সেখানে বড় বাড়ি তৈরি হয়েছে, তারপরে সেখানে গাড়ি বহর দেখা দিয়েছে, তারপরে তাদের দাদা নানারা জমিদার হিসেবে আবির্ভূত হয়েছে, এই জিনিসগুলো এসেছে আমাদের সামনে। তো আর এই আইন আদালতের যে বিষয়গুলো, আইন আদালত কিভাবে সরকার কিংবা যারা দায়িত্বে থাকে, ক্ষমতায় থাকে, তারা কিভাবে প্রভাবিত করে, এটা তো আমরা প্রত্যেক সরকারের আমলেই দেখে থাকি। বেগম খালেদা জিয়াকে যেভাবে 8 বছরের জেল দেওয়া হলো ইত্যাদি, যেভাবে তাকে নির্বাচন থেকে দূরে রাখা হলো, কাজেই আইনে কাকে কিভাবে ছেড়ে দেওয়া হচ্ছে সেই ব্যাপারগুলো তো আমরা খুব সকলের চোখের সামনে দেখছি। 256 জন সাংবাদিককে হত্যা মামলায় মামলা দায়ের করা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়ে এখনো আছেন। মামলা হামলা আমরা আওয়ামী লীগের আমলে যেমন দেখেছি ট্যাগবাজি করে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারও 18 মাসে একেবারে তার চাইতে কম না, অনেক ক্ষেত্রে বেশি করেছে। বিশেষ করে এই যে ভুয়া মামলাগুলো, এই মামলাগুলোর সাথে সাথে বিভিন্নভাবে অমুক অমুকের দোষর, তমুক তমুকের বেশর, অনেক সত্য কথা বলতে গেলে ভয় পেতে হয় যে আমাকে তো দোষর বলবে বা আমাকে এই ট্যাগ দেওয়া হবে বা এই কথাটা কি বলে আমি আসলে পার পাবো, আমি কি বেরোতে পারবো, এই রকম পরিস্থিতি কেন তৈরি হবে? আমরা যেই গণতন্ত্রের জন্য এই 24-এর গণ অভ্যুত্থান হলো, সেই গণতন্ত্রের যে কাঙ্ক্ষিত জায়গাটিতে কেন আমরা পৌঁছতে পারবো না? আপনি দেখুন যে উপদেষ্টারা এখানে দায়িত্ব পেলেন, তারা এই গণ অভ্যুত্থানে তাদের কি ভূমিকা, এই প্রশ্নগুলোকে করবার মতো কোনো জায়গা আমাদের ছিল বা আছে? ডক্টর ইউনূস এই 24-এ গণঅভ্যুত্থানের জন্য কি করেছেন? গণতন্ত্রের জন্য তার অংশগ্রহণটা কি ছিল? আমাদের কোনো 21শে ফেব্রুয়ারি বলুন, 26শে মার্চ বলুন, 16ই ডিসেম্বর কখনোই তাকে কোথাও আমরা পাই না। কেন পাই না? এগুলো তো আমাদের খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন? মানে এটা তো আপনার মাস্টার মাইন্ডই সবকিছু তো সে নির্ধারণ করে দিয়েছিলেন। এই মাস্টার মাইন্ড নির্ধারণ যখন তিনি করলেন, তার মানে কি এই জিনিসগুলো তো যেভাবে হয়েছে আমাদের চোখের সামনে ঘটেছে। আওয়ামী লীগের দুঃশাসন আমরা দেখেছি, 36 দিনের আন্দোলন আমরা দেখেছি, একটি কোটা আন্দোলন থেকে কিভাবে ঘন হয়ে এলো এবং সারা দেশের মানুষ তাদের বঞ্চনা, নিপীড়ন, ভোটহীনতার যেই অধ্যায়, সেইখান থেকে তারা যুক্ত হলো। মাঝখান থেকে এই যে তরুণরা যারা 16ই জুলাই বেরিয়ে এলো তুমি কে আমি কে রাজাকার বলে, এবং তাদের এই যে তারুণ্য দীপ্ততা হাইজ্যাক হয়ে গেল, তারা সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে চলে গেল এবং এই তরুণরা সম্পূর্ণ গণ অভ্যুত্থান সেটা হাইজ্যাক কারা করলো? সাম্প্রদায়িক শক্তি করলো। জামাত কোথায় ছিল গণ অভ্যুত্থানের? কোন জায়গায় জামাতের নেতৃত্বকে দেখা গেছে? আমরা তো বিএনপি নেতৃত্ববৃন্দকে দেখেছি। 12 থেকে 15 বছর আমরা 50 লক্ষ নেতাকর্মীদেরকে তার এলাকায় থাকতে দেখিনি এবং যেভাবে বিএনপিকে বিভিন্নভাবে অত্যাচার, কিন্তু জামাত গুপ্ত রাজনীতির দিকে চলে গিয়েছিল, তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়েছিল, হেলমেট বাহিনীতে চলে গিয়েছিল। বলেছে না যে তারা গুপ্তভাবে ছিল এবং এটাকে কেউ বলবে? আপনাকে করতে আমরা তো প্রত্যেককেই দেখছি, আমরা তো নাম ধরে বলতে পারবো, সার্জিস, তারপরে সাদিক কাইয়ুম, এমনকি হাসনাত আব্দুল্লাহ, প্রত্যেকেই তো ছাত্রলীগের গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, চমৎকার বক্তব্য রাখতেন বঙ্গবন্ধুর উপরে। সেইগুলো যদি এখন ফ্যাসিবাদের দোষণ না হয়, তাহলে যারা ছাত্রলীগে কিন্তু কোনো অপকর্মে জড়িত হননি, তারা কি করে জেল জুলুম ইত্যাদির মধ্যে পড়ছেন? কাজেই এই জায়গাগুলো আসলে কি দেখবার বিষয়ে আছে। আপনার এই সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা চেয়েছে যে আওয়ামী শূন্য একটি জায়গা তৈরি করে সেইখানে এই সাম্প্রদায়িক শক্তিকে সবচেয়ে বড় একটি রাজনৈতিক শক্তি হিসেবে তৈরি করতে। আজকে যখন সৈয়দ রেজওয়ান হাসান কিংবা নানান উপদেষ্টাদের কথা শুনি, সেটা কিন্তু আপনি একটু অন্যভাবে ভেবে দেখতে পারেন। সৈয়দ রেজওয়ান হাসান যখন বলছেন আমরা উগ্রবাদকে এই জায়গায় পৌঁছতে দিইনি, আপনার এত কিছু থাকতে এই কথা বলবার দরকার কি? আপনারা যদি না দিয়ে থাকেন, সেটা তো তখন আমরা দেখতাম। আমরা যখন ছায়ানটে হামলা দেখেছি, আমরা যখন উদীচিতে হামলা দেখেছি,
হয়েছে, গণমাধ্যম পুড়ে গেছে, আমরা তো সরকারের উপদেষ্টাদেরকে সক্রিয় দেখিনি। যখন 32 নম্বর এভাবে বুলডোজার দিয়ে ভেঙেছে তখন সরকারের উপদেষ্টারা নিষ্ক্রিয় ছিলেন। আজ আপনার যখন আবার সুশীল হবার প্রয়োজন হয়েছে, যখন আজ আবার আপনার গণমাধ্যমের প্রয়োজন হয়েছে, যখন আজ আবার আপনি সরকারের ভুল ধরবেন, তখন আপনি আবার সেই সুশীল কথাবার্তা বলছেন। যখন 18 মাস আপনি সরকারে ছিলেন তখন আপনি এই মব সন্ত্রাসের বিরুদ্ধে বলেননি, তখন এই অশ্রদ্ধার বিরুদ্ধে আপনি বলেননি, যখন আমাদের শ্রদ্ধেয় নেতাদেরকে যা তা বলা হয়েছে তখন আপনারা কথা বলেননি, যখন শিক্ষকদের অপমান করা হয়েছে তখন উপদেষ্টারা নিষ্ক্রিয় ছিলেন। তখন আমাদের প্রশ্ন হয়েছে, যে প্রশ্ন সামনে এসেছে, এরা আসলে উপদেষ্টা কিভাবে হলো। কাজে এই সব কিছুর মধ্যে একটি শুভঙ্করের ফাঁকি আছে, যেই ফাঁকি আপনার প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে, যে দিল্লি না ঢাকা। এই যে আপনি ভারত বিরোধী রাজনীতি দেখলেন গত 18 মাসে, এই ভারত বিরোধিতা থেকে আমরা কি পেলাম? একজন উপদেষ্টার ব্যক্তিগত আক্রোশ থেকে পেলাম যে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে খেলতে পারলো না, একটা মুস্তাফিজ একটি আভ্যন্তরীণ ক্রিকেট খেলতে পারলো না, সেটাকে বিশ্বকাপের সঙ্গে মিলিয়ে তিনি একটি জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করলেন। ভারত বিরোধিতা কিন্তু এক ধরনের আমাদের এখানে একটা সস্তা জনপ্রিয়তা পাওয়ার একটা দীর্ঘদিনের কৌশল। আপনি এটার বিনিময়ে আমরা কি পেলাম? সুতা আমদানি বেড়ে গেছে 140%। আমরা কি পেলাম? আমরা পেলাম যে এই যে ডিজেল বলুন, স্বাস্থ্য, আমাদের তো প্রতিবেশী। আমরা কিন্তু তার মানে এই না যে ভারতের সাথে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি আমরা চাইছি। আমরা ভারতের সাথে যেমন চোখে চোখ রেখে কথা বলবো, পাকিস্তানের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলবো। কিন্তু 18 মাসে আমরা কি দেখেছি? আমরা দেখেছি পাকিস্তান প্রীতি। আমরা কেন পাকিস্তানের চাইতে আমাদের গড় আয়ু ডাবল হয়ে গেছে? আমাদের কেন পাকিস্তানের সাথে এই যুদ্ধবদ্ধতা প্রয়োজন? আমরা দিল্লি না ঢাকা শুনি, আমরা দিল্লি না পিন্ডি কেন শুনি না এখন? কাজে এই যে ইনসাফ, এই আজাদি, এইসব শব্দগুলো আমদানি কোথায় হলো? আপনি কি 24-এর গণ অভ্যুত্থানের সময় এই শব্দ শুনেছেন? আপনি কি শুনেছেন ইনসাফ, আজাদি? আপনি কি শুনেছেন এই যে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস? এগুলো আমদানি হলো কখন? হলো যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হলো এখানে একটা রাজনৈতিক বন্দোবস্তের, যে এখানে আমরাও মামুরা থাকবে, যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি সক্রিয় থাকবে না। সেটাই আমরা আজকে জাতীয় রাজনীতিতে দেখতে পাচ্ছি।